যে একটা তত্ত্ব সামনে আনা হচ্ছে, যেটা বামেদের পক্ষ থেকেও আনা হচ্ছে এবং এই পরিবার থেকেও আনা হয়েছে, যে একটা কোথাও সেটিং হয়েছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের, যে যার ফলে অমিত শাহর দপ্তরও একদমই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি এবং এই পরিবারের সঙ্গেও প্রায় দেখা করেননি। বারবার তারা দেখা করতে চেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেনি। তিনি যদি দেখতেন বা দেখেন যে দোষ আছে, তিনি এক কথায় ছেড়ে ফেলতে পারেন, এটাও কিন্তু আমি জানি। তিনি পার্থ চট্টোপাধ্যায়কে এক কথায় ছেড়ে ফেলেছেন, এটা মনে রাখা দরকার। তারা একেবারে কাছের লোক ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত একেবারে নন এন্টিটি করে দিয়েছেন, একটা মনে রাখতে হবে এটা। কাজে তিনি সন্দীপ ঘোষের জন্য প্রাণপাত করে দেবেন, এটা আমার বিশ্বাস হয় হলেন। আমি এখনই পর্যন্ত বলছি, যেহেতু আমাদের দেশের আইনটা বলে যে যতক্ষণ তার সাজা না হচ্ছে, প্রমাণ না হচ্ছে তিনি বেকসুর, তারা সব থেকে যে মানুষটার ক্ষতি হলো সেটা হচ্ছে অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি। এই মেয়েটির মৃত্যু কিন্তু এই সমাজকে অনেক কিছু দিয়ে গেল। তারা নিশ্চয় বুঝেছেন যে এর বাইরে কিছু পাওয়ার নেই। তার বিরুদ্ধে এত অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তোলাবাজির অভিযোগ, দাদাগিরির অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক অপদার্থতার অভিযোগ, এত সব অভিযোগের মিশেল নাগরিক আন্দোলনটাকে জোরালো করে দিয়েছিল ভীষণভাবে সর্বক্ষেত্রে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা এর মধ্যেই জেনেছেন যে 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার জন্যে অভয়া বা তিলোত্তমা, যাই বলি না কেন, আমরা সেই আরজি করের চিকিৎসক তরুণীটির হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছিল সিবিআই, তাদের মধ্যে একজন হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই দুজন তারা কিন্তু জামিন পেয়ে গেছে। এই বিষয়টি আপনারা খবরের কাগজে দেখেছেন, কিন্তু আমরা এই বিষয়টির আইনগত দিক, সামাজিক দিক এবং রাজনৈতিক দিক, এই তিনটে বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে একটা বিশ্লেষণ করতে চলেছি। বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জন্যে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন প্রবীণ সাংবাদিক এবং বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, সবাইকে সবার পক্ষ থেকে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনি তিনটে আমরা যে ভাগের কথা বললাম, যে আইনগত দিক, সামাজিক দিক এবং রাজনৈতিক দিক, আপনি যদি একে একে ধরে ধরে একটু দর্শকদের কাছে এই বিশ্লেষণগুলো শোনান। দেখো সুব্রত, এই যে ঘটনাটা কলকাতায় ঘটেছিল, এই রকম ধরনের ঘটনা, মানে যে আন্দোলন, তারপরে আমরা দেখেছি কলকাতা থেকে ছড়িয়ে সারা রাজ্য ছাড়িয়ে সারা দেশ ছাড়িয়ে বিদেশ, এইরকম নাগরিক আন্দোলন আমাদের এই রাজ্যে কেন, ভারতবর্ষেই খুব কম হয়েছে। এর আগে আরেকবার আমরা দেখেছি অন্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আন্দোলন, হয়তো দেখি কখনো অভয়া, দিল্লিতে অভয়ার যে ধর্ষণ এবং মৃত্যু হয়েছে, খুন হয়েছে আর কি, সেই ব্যাপারে হয়েছিল, কৃষক আন্দোলনে হয়েছে, অন্যান্য ক্ষেত্রে হয়েছে, কিন্তু এই দিল্লি নির্ভয়া, হ্যাঁ, এখানে তো অভয়া, হ্যাঁ নির্ভয়া, এইরকম আন্দোলন, এই ধরনের আন্দোলন আমরা দেখিনি পশ্চিমবঙ্গে স্মরণকালের মধ্যে, দেখিনি। খাদ্য আন্দোলনের কথা আমি বলতে চাইছি না। কাজেই এর যে একটা বিশাল তাৎপর্য আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, কোনো দিকেই নেই। কিন্তু প্রত্যেকটা, তুমি যেটা বললে সেইটা নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রত্যেকটি বিষয়ে তো কিছু কিছু নতুন নতুন দিক থাকে, এইটায় তিনটে দিক খুব তাৎপর্যপূর্ণ। তুমি যেটা বললে, একটা হচ্ছে তার সামাজিক দিক, একটা হচ্ছে তার আইনগত এবং প্রশাসনিক দিক, আর আরেকটা হচ্ছে তার রাজনৈতিক দিক। রাজনৈতিক এই কারণে, কারণ একটা যেখানে সংসদীয় গণতন্ত্র আছে সেখানে রাজনীতি থাকবেই, যে কোনো বড় আন্দোলনের ক্ষেত্রে কোনো না কোনো ভাবে থাকবে, সরাসরি না হলেও পরোক্ষে থাকবে, কিছু না কিছু ভাবে থাকবে। আমি প্রথমে আসি এই যে সামাজিক আন্দোলনটা। সামাজিক আন্দোলন যেটা হয়েছিল তাতে কি হলো, দেখা গেল একটি সরকারি হাসপাতালের ভিতরে এক চিকিৎসক, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো। এই খবরটা
নাগরিক সমাজে, বিশেষ করে শহরাঞ্চলে এবং মধ্যবিত্ত পরিবারে এমন একটা আঘাত হানলো যেটা এর আগে চট করে কারোর কাছে এরকম ভাবে আসেনি। তার কারণ প্রত্যেকের কাছে মনে হলো এটা তাদের ব্যক্তিগত একটা ভীষণ রকমের ব্যক্তিগত ক্ষতি, সাংঘাতিক ভাবে প্রত্যেকেরই মনে হলো বাড়ির যে মেয়েটি বা বাড়ির বৌমা বা বাড়ির বোন বা বাড়ির মা তারা যদি কাজে যান এবং সরকারি জায়গায় এবং সরকারি যাকে বলা হয় ঘেরাটোপের মধ্যে কাজ করতে গিয়ে যদি ধর্ষিতা হতে হয় এবং তারপরে খুন হতে হয়, তাহলে আর নিরাপত্তা কোথায় আছে? এইটা হলো সবচেয়ে বড় কথা। এবং এটার জন্য কি হলো, একটা চূড়ান্ত নাগরিক আন্দোলন শুরু হলো ধীরে ধীরে। প্রথমে কিন্তু এটা যে বামপন্থী যে যুবক যুবতীরা এই আন্দোলন শুরু করেছিল সেটা থেকেই চালিয়ে গেল, বড় হয়ে গেল বিভিন্ন ভাবে। কাজেই এই ক্ষেত্রে তাদের একটা গুরুত্ব আছে, এটা আমি মনে করি। এবং এই যে আন্দোলনটা বাড়তে থাকলো, তখনও বোঝা যায়নি এর তাৎপর্য কোথায় গিয়ে পৌঁছবে। পুলিশের তদন্ত হলো, পুলিশি তদন্তে মানুষ আস্থা হারালো, এমনকি তার যে মা বাবা তারাও আস্থা হারলেন। তখন সিবিআই এর হাতে অর্পিত হলো এই তদন্ত ভার। এতদূর পর্যন্ত দেখলাম। তখনও নাগরিক আন্দোলন কিন্তু স্তীমিত হয়নি, কারণ নাগরিক আন্দোলন ভাবছিল কি হতে পারে। কিন্তু মনে রাখা দরকার যে কোনো নাগরিক আন্দোলনের পেছনে সবচেয়ে বড় থাকে আবেগ। আবেগটা কেন থাকে আমি বলেছি কি কারণ। এটা একটা ব্যক্তিগত অনুভূতির মিশেল থেকে যায় বলে একটা আবেগটা চূড়ান্ত হয়ে যায়। সেখানে যে খুব যুক্তি নির্ভর আন্দোলন হয় তা হয় না, অনেক সময় হয় না। কিন্তু এই আবেগটা কেন হয়েছিল এটা তো ভাবতে হবে। এই আবেগটা এই কারণেই হলো যে এই যে রাজ্যের সরকার, তৃণমূল সরকার, তার বিরুদ্ধে এত অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তোলাবাজির অভিযোগ, দাদাগিরির অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক অপদার্থতার অভিযোগ, এত সব অভিযোগের মিশেল নাগরিক আন্দোলনটাকে জোরালো করে দিয়েছিল ভীষণভাবে সর্বক্ষেত্রে। এবং তাতে শাসক দল একটা ভীষণ রকম বেকায়দায় পড়েছে। তৃণমূলেরও বহু লোক তাদের বাড়ির লোক এর মধ্যে যুক্ত হয়েছিল এর মধ্যে, এবং তৃণমূল দলের মধ্যে থেকেও দলের মধ্যে থেকে বেরিয়ে চলে এলেন। আমরা জানি সরকারের মতো দল ছেড়ে সুখেন্দু শেখর তিনিও তারা প্রতিবাদ করেছেন, শান্তনু সেন প্রতিবাদ করেছেন, সকলে। এই জন্য এই আন্দোলনটা এত বড় মাত্রায় হয়েছিল। কিন্তু তবু মনে রাখতে হবে যে এই যে আবেগটা, আবেগের পেছনে যুক্তি কতটুকু কাজ করেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যুক্তি ছিল বা না ছিল, যুক্তি থাকুক বা নাই থাকুক, ঘটনাটার যে কতখানি বড় তা সে ব্যাপারে কোনো রকমের প্রশ্ন কোনো জায়গায় ছিল না, সন্দেহ ছিল না। এবারে আসুক এই রাজনীতির ব্যাপার। রাজনীতি কি করে? মূলত রাজনীতি এটা ঠিকই যখন দেখে মানুষের আবেগ মথিত হচ্ছে, মানুষ এমন কিছু চাইছে যার মধ্যে এত ক্ষোভ দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধে। যে কোনো রাজনৈতিক দল বিরোধী যারা, তারা চাইবে সরকারের বিরুদ্ধে আন্দোলনটাকে দানা বাঁধে যাতে, তাই জন্য এই আবেগটাকে কাজে লাগাতে এটা চাইবে। আজকে তৃণমূল যদি বিরোধী থাকতো তারাও এটা করতো, কংগ্রেস বা সিপিএম বা বিজেপি তারাও একই কাজ করবে এবং করেওছে। কিন্তু যেহেতু এটা প্রথম থেকে শুরু করেছিল বামেরা, কারণ এই বামেরা একটা অ্যাডভান্টেজ পেয়েছিল একদম বলতে। বিজেপি ভীষণভাবে এটা থেকে প্রত্যাখ্যাত, বিজেপি এইভাবে চেষ্টা করেছিল, বিজেপিও অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক শুনতে হয়েছে, মাইলেজ পাওয়ার চেষ্টা করেছিল, একটা নবান্ন অভিযান করবার চেষ্টা করেছিল, কিন্তু সেগুলো সমস্ত ফেল করে, ব্যর্থ হয়। এই যে রাজনীতির ক্ষেত্রে যে টালমাটাল হলো, তখন মনে হলো মানুষের, সাধারণ মানুষের মনে হলো এই ঘটনাটা সত্যি অনেক বড়। কেন বলছি? নাগরিক আন্দোলন যেটা হচ্ছিল, সাধারণ মানুষের মনে এই যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের যে নেতা নেত্রীরা, তারা এমন ভাবে প্রচার শুরু করলেন যাতে তাদের দলের কর্মী সমর্থক সবই প্রায় বিরোধীদের এক কাট্টা হয়ে বলতে শুরু করলো নিশ্চয় এই ঘটনাটা যা যা বলা হচ্ছে সব সত্যি। সমস্যা হলো এখানে সমস্যা কেন? এবারে আমি আইনগত বা প্রশাসনিক এই দিকটা আসছি। প্রথমে পুলিশ একজনকে ধরেছিল, একজনই অভিযুক্তকে,
এবং তখন অভিযোগ উঠেছিল যে না, এর মধ্যে এই যে আরজি করে প্রচুর লোক আছে দুর্নীতিগ্রস্ত, চিকিৎসকও আছেন, কিছু সরকার সমর্থিত কিছু লোক আছে, তারা সকলে এইটার সঙ্গে যুক্ত। কিভাবে যুক্ত? এটা তো সাধারণ মানুষের যখন আবেগ মথিত হয়ে থাকে তখন তো মানুষ বুঝতে পারে না কিভাবে, প্রত্যক্ষে না পরোক্ষে। একদিকে দুর্নীতির কারণেই কি এই খুন, নাকি খুন এবং ধর্ষণের সঙ্গে দুর্নীতি যোগ আছে কোনোভাবে? কোনোটাই কিন্তু প্রমাণিত নয়। অভিযোগটা উঠতে শুরু করছে, এই অভিযোগটা ক্রমেই বাড়তে লাগলো। কিন্তু সমস্যা হলো কোথায়? পুলিশ একজনকে ধরেছিল, সেই সময় দেখা গেল প্রচুর গলতি আছে। তুমি যেটা বলছিলে, আমরা যেটা বলেছি এর আগে, যে তদন্তে কিছু গলতি পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টও বলেছে, সুপ্রিম কোর্টে বারবার সেটা তারা, এবং সুপ্রিম কোর্ট কেন বলেছে এটা ভাবতে হবে, কেন বলেছে। কারণ সিবিআই সেখানে যেটা জানাচ্ছে সুপ্রিম কোর্ট সেখান থেকেই জানতে পারছে। সুপ্রিম কোর্ট তো সিবিআই এর তদন্তের উপরই ভরসা করছে, তাদের হাতে তো অন্য কোনো এজেন্সি নেই, তারা তো এই তদন্তের মূল বিষয়টাই দেখছে। নিশ্চয় এমন কিছু কথা লিখছে সিবিআই যে এর মধ্যে থেকে অনেক বড় ব্যাপার আছে যেটা বেরোবে বা বের করা হবে। অত্যন্ত বিচলিত হওয়ার মতো মন্তব্য করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সিবিআই সেই একটি লোককেই, কার্যত একটি লোকের বিরুদ্ধে খুন এবং ধর্ষণের অভিযোগ ছাড়া অন্য কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে পারল না। আমি ধরে নিচ্ছি, আমি এবার সমস্ত দিকটা ভেবেই আমি বলছি। এবারে প্রথমত সিবিআই এর মতন এজেন্সি, যাদের যেখানে বাঘা বাঘা গোয়েন্দা আছেন, তাদের এইটুকু বোঝা উচিত ছিল যে এটা গণধর্ষণ নাকি ধর্ষণ। প্রাথমিকভাবে কেন, যারা প্রকৃত গোয়েন্দা হন তারা কিন্তু বেশ কিছু দেখে, অন্তত ঘটনা দেখেই বুঝতে পারেন এটার পেছনে গণধর্ষণের কোনো চিহ্ন আছে নাকি এটা কোনো দর্শন, এটা কোনো ব্যক্তি বিশেষ করেছে, কোন একটা সাইকো যাকে বলা হয়, এই যে সাইকো আমরা যার কথা বলছি, যে অভিযুক্ত সে করেছে নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল, এটা প্রাথমিকভাবেই বোঝা যায়। এক নম্বর, যদি বুঝতে নাও পারে তাহলে তাদের এটা বলা উচিত ছিল এটা যে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না, এটা বলতে পারতো, কিন্তু তারা কেন বললো না? এটা একটা প্রথম কোয়েশ্চেন এগেইনস্ট দ্য সিবিআই। দ্বিতীয়, আমি উত্তরটা দিচ্ছি কেন বলেনি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তারা যখন অভিযুক্তকে, প্রথম কাজ হচ্ছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছেন, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। সেই জিজ্ঞাসাবাদের সঙ্গে যদি গণধর্ষণ হয়, যে অভিযুক্ত সে প্রথমতই কি চেষ্টা করে, তাকে কোটি টাকা দিলেও সে প্রথমেই বলবে আমি একা অভিযুক্ত ছিলাম। আইদার সে স্বীকার করবে যে আমি অভিযুক্ত, আর না হলে বলবে অভিযুক্ত নই। আর দ্বিতীয়ত যদি বলে অভিযুক্ত, তাহলে যদি সত্যি তার সঙ্গে কেউ থাকে, সে প্রথম আরো কয়েকটা নাম বলবে। কেন বলবে? কারণ সে মানুষ, যে কোনো মানুষের, আমাদের এটা হচ্ছে আমাদের যাকে বলা হয় আমাদের একটা চরিত্র, যে আমরা মনে করি অনেকে মিলে করলে আমার যে অপরাধটা সেটা অনেকটা ভাগ হয়ে যায়। আমার অপরাধের আমি যা অপরাধ করছি সেটা খানিকটা লঘু হয়ে যায়, এবং সবাই মিলে করলে লঘু হয়ে যায় ন্যাচারালি। কিন্তু তার কাছ থেকে তো কোনো একটা কথাও পাওয়া যায়নি। তার কিছুদিন পরে যখন সন্দীপ ঘোষকে বা টালা থানার ওসিকে ধরা হলো, গ্রেফতার করা হলো, তখন লোকে ধরে নিল যে নিশ্চয় এটা জিজ্ঞাসাবাদ করে কিংবা কোনো তদন্তের সূত্রে গিয়ে পাওয়া গিয়েছে। পরে দেখা গেল সেটাও ঠিক নয়। ঠিক নয় কেন বলছি? কারণ আমি যে ধরে নিচ্ছি প্রথমে সিবিআই যা বলেছে, যা চার্জশিট দিতে পারেনি মানেই হচ্ছে ঠিক নয়। এবার প্রথম প্রশ্নের উত্তরটা আসি, কেন প্রথমে এই সমস্ত কথা করেনি? তার কারণ তখন যা নাগরিক আন্দোলন এবং তার সঙ্গে রাজনৈতিক আন্দোলনের এই যে একটা বিরাট ঢেউ ছিল, আছড়ে পড়ছিল, সিবিআই নিজেকে তার হাত থেকে বাঁচাতে চাইছিল যাতে লোকের কাছে তাদের হেয় না হতে হয়, লোকে তাদের গালিগালাজ না করে, তাদেরকে অভিযুক্ত না করে দেয়, এটা মনে না করে, লোকে
তারা চাইছিল এটাকে ঠান্ডা হয়েছে, প্রশমিত হতে। এইটি হচ্ছে মূল কারণ, তারা বলেনি এই জন্য। এবং দ্বিতীয় কথা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবে, যে সমস্ত খবর আমরা পেয়েছি সংবাদ মাধ্যমের মাঝ দিয়ে, যে কোনো রিপোর্টার, যে কোনো জায়গায় রিপোর্টার হোক বা সোশ্যাল মিডিয়ায়, কোন জায়গাতে সিবিআই নিজে কিছু বলেন, সিবিআই সূত্রে জানা যাচ্ছে বা কোন তদন্ত সূত্রে, গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। এর সূত্র মানে ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, এর দায়টা কারণ নয়। সিবিআই এর কোন বিশেষ কোন অফিসার সেই দায়টা নিজের ঘাড়ে নেন, এমনকি যিনি মাথায় আছেন তিনিও নেননি। কেন নেননি? এই কারণেই নেননি কারণ তাদেরও সংশয় প্রথম থেকেই নিশ্চয় ছিল, তাই তারা নেননি। এটা হচ্ছে বস্তুগত ব্যাপার, এইটা হলো ব্যাপার। এবারে দেখো, এবারে আমি তৃতীয়ত বলি, এই যে 90 দিনেও চার্জশিট দিতে পারলো না সিবিআই, এটা একটা খুব সূক্ষ্ম কৌশলগত ব্যাপার আছে। দিতে পারলাম না বলে জামিন হলো, কারণ দেবার কিছু ছিল না। দিতে হলেও ওইটাই দিতে হতো, আর দিতে পারলাম না মানে দেওয়ার কিছু নেই, দেওয়া গেল না। এবার দেখো, আমি এবার প্রশাসনিক দিকটায়, এই প্রশাসনিক আইনগত দিকটায় আরেকটা আসি, বিরোধী পক্ষের কথাই আমি বলি। যারা এতদিন বলে আসছিলেন তাদের মধ্যে মানে ডাকসাইটে সমস্ত আইনজীবী ছিলেন, বৃন্দা গোবার ছিলেন, আরো অনেকে এখনো আছেন, করুণানন্দী এখনো আছেন, এনারা ছিলেন। এছাড়াও সিপিএম এর বিকাশ ভট্টাচার্য, তিনি ইন্দিরা জয়সিং এর মতো আছেন, ইন্দিরা জয়সিং ছিলেন। এবারে ট্রায়াল যখন হচ্ছে, ট্রায়ালে জেনে রাখো, যদি প্রশ্ন করা হয় তাহলে ওনারা তো সিবিআই কে সেই প্রশ্ন আদালত কক্ষেই নিশ্চয় করতে পারতেন বা করেছেন, বা একটা সেটা, আর না হলে তারা সেটা করেননি। কারণ এখানে আমি একটা প্রশ্ন, এই প্রসঙ্গেই আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে আমরা সুপ্রিম কোর্টে যে শুনানিগুলো দেখেছি সেখানে সিবিআই খালি তাদের যে স্ট্যাটাস রিপোর্ট সেটা জাজদের কাছে জমা দিয়েছে, এবং তার কোনো কপি কিন্তু যারা এই আইনজীবীরা, যাদের কথা আপনি বললেন, খুবই বড় বড় আইনজীবী, তারা কিন্তু সেখানে পাননি। তারা খালি ওইটুকুই শুনেছেন যে দুটি কথা তিনটি কথা জাজরা মন্তব্য করেছেন, জাস্টিসরা, তারা যেমন বিচলিত বোধ করছেন তারা, বা আমরা কোনোদিন এরকম তদন্ত, এরকম ঘটনা দেখিনি তাদের 30 বছরের কর্মজীবনে, এরকম দু চারটি মন্তব্য এসছে খালি। তার বাইরে কিন্তু তারা স্ট্যাটাস রিপোর্ট কিন্তু তারা তাদের কপি দেওয়া হয়নি। অতএব সিবিআই কি তদন্ত করছিল তারা বোধহয়, আমার মনে হয় তারা সম্যক অবহিত ছিলেন না। না, একটা জিনিস তোমাকে আইনের ব্যাপারে বলে দিই, সুপ্রিম কোর্টে অবজারভেশন হবে, সুপ্রিম কোর্টে তো ট্রায়ালটা হবে না, ট্রায়ালটা হবে ট্রায়াল কোর্টে। ট্রায়াল কোর্টে যখন হবে তখন তারা পাবেন, তখন তারা পেয়েছেন তাদের, তিনি নিজে না এলো, তার যারা ছিলেন, না বৃন্দা গোবার তো ছিলেন, এতদিন ছিলেন, মানে তাহলে তারা পেয়েছেন, তারা পেয়ে, এবং তারা কাউন্টার কোয়েশ্চেন নিশ্চয় করবেন, ইন্টারোগেশন করবেন, আদালত কক্ষেই করবেন। ট্রায়াল যখন হচ্ছে তখন তো করেইছেন, তারা নিশ্চয় বুঝেছেন যে এর বাইরে কিছু পাওয়ার নেই। এবারে কেন পাওয়ার নেই আমি বলছি। দেখো, আজকের দিনে এই যে ফরেনসিক রিপোর্ট আমরা যেটাকে বলি, এই যে ফরেনসিক সায়েন্টিফিক যে ইনভেস্টিগেশন, দু রকমের হয়। একটা হচ্ছে ডিরেক্টলি জিজ্ঞাসাবাদ, এই যে চেইন অফ কাস্টডি যাকে বলা হয়। চেইন অফ কাস্টডি মানে দেখো, প্রথমে পুলিশ, তারপরে ডাক্তার, মানে যিনি অটোপসি করেছেন, তারপরে ফরেনসিক সবাই, এবং তাছাড়া অভিযুক্ত আছে, অভিযুক্ত ছাড়া অভিযুক্তের ওর বিরুদ্ধে যারা, তারাও, এর সবাই হচ্ছে তার সঙ্গে পার্টি। সবাইকেই তো বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, ন্যাচারালি করা হয়েছে এবং হয়েওছে। এবং সেখানে যিনি যে অভিযুক্ত তাকে তো বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তাকে শুধু সিবিআই করেনি, এই যারা বিরোধী যে সমস্ত উকিল ছিলেন, আইনজীবী ছিলেন, তারাও নিশ্চয় করেছেন। তাহলে তারাও তো কিছু বললেন না। কেন বললেন না? এটা কিন্তু সর্বসমক্ষে আসছে না, তারা তো চুপচাপ চেপে গেলেন। তাহলে তারা কেন বললেন না যে না, এটার মধ্যে আর কিছু পাওয়া যাচ্ছে না? কেন বললেন না? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। কারণ তারাও
মনে করেছেন যে এটার মধ্যে বিশেষ কিছু পাওয়ার নেই। বেশ, এখনো আমি বলছি এরপরেও সিবিআই যদি আমি ফরেন্সিকের ব্যাপারটা আসছি, ফরেন্সিকের ব্যাপারে কি হয়, এখন ফরেন্সিক সায়েন্স এতই বেশি মডার্ন, এতই বেশি আধুনিক যে সেখানে এই যে প্রমাণ লোপাট, বারবার বলা হচ্ছে প্রমাণ লোপাট, পুকুর ধারে কাটামুন্ডু পাওয়া গেলে পুলিশ ধরে ফেলতে পারে, সেখানে তো অজস্র প্রমাণ লোপাটের ব্যাপার, মানুষ যাচ্ছে ইয়ে করছে, কত কি যে হচ্ছে তার ঠিক নেই, তবু খুঁজে পাওয়া যায়, মানুষ খুঁজে পায়, আমরা জানি অলরেডি, এটা জানতে পারা যাচ্ছে। সেখানে প্রমাণ লোপাটে কেন আমি বলতে চাইছি, এত বেশি এখন টেকনোলজিক্যালি আমরা উন্নত সুব্রত, ভারতবর্ষে কিন্তু এটা আছে, এটা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান হলে আমি বলতাম না, শ্রীলঙ্কা হলে বলতাম না, ওদের দেশে ফরেন্সিক সায়েন্স এখনো ভীষণ পিছিয়ে নেই, কিন্তু ভারতবর্ষে কিন্তু তা নয়। সেন্ট্রাল ফরেন্সিক লাইব্রেরি আছে, স্টেটের আছে, বিভিন্ন জায়গায়। কারণ সেখানে কত রকমের লেজার থেকে অজস্র পায়ের চিহ্ন, জুতো থেকে, জুতোর যে কাদা লেগে আছে কি, সেই কাদা লাগার থেকে মাইক্রোস্কোপে জানা, মাইক্রোস্কোপের আন্ডারে ফেললে এমন মাইক্রোস্কোপ আছে আমরা জানি সবাই, যে কোথা থেকে এসেছে সেই কাদাটা সেটাও বুঝতে পারা যায়, কথার কথা। আজই প্রথম থেকে সিবিআই কে যেভাবে তদন্ত করে মানুষের সামনে রাখা উচিত ছিল সেটা তারা করেনি, এবং এর ফলে কি হয়েছে, মানুষের মনের মধ্যে আরো সংশয় দানা বেঁধেছে। আর যদি সেটা না হয়ে থাকে, আমি উল্টোটা ধরছি, যদি সিবিআই সেটা করতে ব্যর্থ হয়ে থাকে, হতে পারে সিবিআই তদন্তে গলতি আছে, গাফিলতি আছে, পারেনি কোনো জায়গায় সেভাবে তারাও জোগাড় করতে পারেনি, শুধু প্রমাণ লোপাটের কয়েক কথা বলে তারা নিজেদের ঘাড় থেকে দায়টা নামাতে চেয়েছে, এটাও হতে পারে। যদি হয়, এখনো সুযোগ আছে, এমনও বলছি, এটা বলছি কেন যে সুযোগ আছে, এই জন্য হাইকোর্টে যখন যাবে কেসটা, হাইকোর্টে এটা আমার মনে হয় রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসই হবে আমার ধারণা, মানে এটাও যদিও এখন পাল্টে গেছে সবই, আইনটা নতুন আইনে অনেক কিছু বলা হচ্ছে, তবুও এটা আমার এমনিতেই খুন এবং ধর্ষণে তো ক্যাপিটাল পানিশমেন্টের কথাই বলে দেওয়া হচ্ছে, ফাঁসির কথা বলা হচ্ছে, কাজে এটা নিশ্চয়ই হাইকোর্টে গেলে কিন্তু কাউন্টার আর্গুমেন্টের জায়গা থাকে। এর আগে হয়েছে যে ট্রায়াল, সেটা কামদুনিতেই হয়েছে, আমরা কামদুনির মামলায় বেকসুর খালাস হয়ে গেছে, যারা লোয়ার কোর্টে হয়েছে, আবার কাজে সেটা হবার সম্ভাবনা আছে। কাজে সেখানে এই যে যারা দাঁড়িয়েছেন বড় বড় আইনজীবী, তাদেরও তো দায় থেকে যাবে, তাহলে বের করবার। কাজে এমন নয় যে তারা শুধুই বলে গেলেন যে এটা কিছু সিবিআই করতে পারলো না, আমরা এটা করার শুধু বলা কিন্তু তাদেরও ঠিক হবে না, কারণ প্রতিটি পদক্ষেপে তারা যদি দেখেন 1, 2, 3, 4 করে, যে ফরেন্সিকে ঠিকভাবে কখন পড়েছিল, কি পৌঁছেছিল, ল্যাবরেটরিতে কি ছিল, কেমন ভাবে ছিল, তারা যদি আরো বিশেষজ্ঞ নিয়ে এসে দাঁড় করাতে পারেন। কাজেই আমার মনে হয় যে দায়বদ্ধতা থাকার কথা সমস্ত ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে এবং এই সিবিআই এর ক্ষেত্রে, সেই দায়বদ্ধতা খুবই কম দেখতে পেলাম। এই দুটো ক্ষেত্রে আমি বলতে পারি নাগরিক আন্দোলন তো হবার, যেটা বলেছি সেটা হবারই সম্ভাবনা, সেটা হওয়াই উচিত ছিল, সেটা হয়েছে। নাগরিক আন্দোলন আবার নতুন করে আজ থেকে দানা বেঁধেছে, কালকে একটুখানি হয়েছিল, আজকে আবার নতুন করে দানা বেঁধেছে, সেটা একটা দিক। এবং তার সঙ্গে যেটা হয়েছে যে এই যে তরুণী চিকিৎসক, তার পরিবার থেকেও যে কথাগুলো বলা হয়েছে সেটাও খুব খুবই হতভাগ্য, সত্যি যা বলেছেন সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক, শুনতে খুব খারাপ লাগে। তারা বলছে যে আমরা সত্য জানতে চেয়ে কি অপরাধ করেছি, এবং তারা সিবিআই অনাস্থা প্রকাশ করেছেন। এবং একটা যে তত্ত্ব, যেটা রাজনৈতিক ব্যাখ্যায় বিশ্লেষণে আপনি একটুখানি পরে যদি ব্যাখ্যা করেন, যে একটা তত্ত্ব সামনে আনা হচ্ছে, যেটা বামেদের পক্ষ থেকেও আনা হচ্ছে এবং এই পরিবার থেকেও আনা হয়েছে, যে একটা কোথাও সেটিং হয়েছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের, যে যার ফলে অমিত শাহ দপ্তরও একদমই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি এবং এই পরিবারের সঙ্গেও প্রায় দেখা করেননি, বারবার তারা দেখা করতে চেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেনি। তো একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা হয়েছে, এইটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখো, আমি বললাম এই সংশয় তখনই তৈরি হয়
যখন আমি প্রথম থেকেই সংশয় তৈরি করার সুযোগ দিই, আইদার সেই সুযোগটা দেওয়া হয়েছে ডেলিবারেটলি, এটা হয়। এবারে ধরো সিবিআই এর ক্ষেত্রে দায়টা বেশি এই জন্যে, কারণ সিবিআই এর হাতে যখন ছাড়া হলো তখন সিবিআই এমন এমন সব কথা বলল, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে বলতে হলো, দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক কিছু বড় কথা আছে, বড় ভয়ঙ্কর ঘটনা আছে। তারপরে যদি সিবিআই অন্য কাজ করে তাহলে তো তোমারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, কারণ পুলিশ এবং সিবিআই এর পরে আর তো কোনো তদন্ত করবার মতন কোনো এজেন্সি নেই যারা এসে এজেন্সি করবে। এবারে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হয়েছে কার্যত এই সমস্ত তদন্ত প্রক্রিয়া, কাজে এটাও বলা যাবে না যে একজন কোন বিচার বিভাগীয় কারুর নিয়ন্ত্রণে থেকে আবার তদন্ত, তা তো বলা যাবে না, আর সেটা হবেও না। কাজে এখানে একটাই কাজ হতে পারে, ওই যেটা বললাম, যে যারা বিরোধী পক্ষের আইনজীবী আছেন তারা যেখানে যেখানে মনে হবে তদন্তের কোনো কোনো জায়গায় যেখানে ধোঁয়াশা আছে, সামান্য জায়গায়, সেটা চেপে ধরতে হবে, সেটা 1 নম্বর ধরতে হবে, ধরা উচিত। আর এই যে সেটিং এর কথা বলা হচ্ছে, দেখো সেটিং এর কথা বলা হচ্ছে, সেটা সবটাই হচ্ছে হাইপোথেটিক্যাল, সবাই আমাদের গেস বাক, সেটিং হতে পারে নাও হতে পারে। তবে আমি একটা কথা বলে রাখি, মনে হয় যারা খুব বেশি রকমের ক্ষমতার প্রতি আকৃষ্ট থাকেন এবং ক্ষমতার জন্য যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চান এবং পারেন এবং হাইলি অ্যাম্বিশিয়াস হন, তার মধ্যে যেমন অমিত শাহ আছেন, মোদী, নরেন্দ্র মোদী আছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। কাজেই একই সঙ্গে সেটিং তিনি করতেই পারেন ক্ষমতার জন্য, উল্টো দিকেও তারা করতে পারে। আবার একই সঙ্গে এটাও মনে রাখা দরকার, তিনি প্রয়োজনে, তিনি যদি দেখতেন বা দেখেন যে দোষ আছে, তিনি এক কথায় ঝেড়ে ফেলতে পারেন, এটাও কিন্তু আমি জানি। তিনি পার্থ চট্টোপাধ্যায়কে এক কথায় ছেড়ে ফেলেছেন, মনে রাখা দরকার, তারা একেবারে কাছের লোক ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত একেবারে নন এন্টিটি করে দিয়েছেন, একটা মনে রাখতে হবে এটা। কাজে তিনি সন্দীপ ঘোষের জন্য প্রাণপাত করে দেবেন, এটা আমার বিশ্বাস হয়। হ্যাঁ, একজন সন্দীপ ঘোষ গেলে তার কি ক্ষতিবৃদ্ধি হয়। আর এবারে বলি, দুর্নীতির প্রসঙ্গ যদি হয়, দুর্নীতির প্রসঙ্গ এতই বড় যেখানে এই কথাটাই তারা প্রমাণ করতে পারছে না এখনো পর্যন্ত, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাটাই শুরু হয়নি, সারদা কেসই যেখানে যারা নিষ্পত্তি করতে পারে, তাদের ক্ষেত্রে কি ভরসা থাকবে? আর তাতে তাকে মুখ্যমন্ত্রী কেন এত গুরুত্ব দিতে যাবেন যে তারা কিছু বললেই সেটা মেনে নেবেন? অনুব্রত তো ছাড়া পেয়ে গেছে, অনুব্রত কালকে, অনুব্রতের বিরুদ্ধে কি সাধারণ মানুষের কম রাগ ছিল, ক্ষোভ ছিল, ক্রোধ ছিল? কি না করেছিল? বীরভূম তো নিজের কবজায় রেখেছিল, বড় ছাড়া পেয়েছে। কাজেই আমার মনে হয় না একটা সন্দীপ ঘোষকে বলিদান দিলে তার কিছু যেত আসতো, বা আরো কয়েকজন কেউ কিছু হতো বলে মনে হয় না। কাজে এটা আমার মনে হয় তদন্ত যে এজেন্সি, তাদের প্রথম থেকেই অনেক বেশি সতর্ক ভাবে চলা উচিত ছিল। এইটা তো আমরা সময় শেষ হয়ে এসছে, একদম প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। খুব ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে, তাই একটু প্রশ্ন একটা রাখাকে পাচ্ছি না আপনার কাছে। এই যে এখনো পর্যন্ত যে আমরা যে ঘটনাক্রম দেখলাম, তাতে অনেকগুলো মানুষ চরিত্র ছিল, অনেকগুলো সংস্থা তার মধ্যে চরিত্র ছিল, কলকাতা পুলিশ এবং সিবিআই সব থেকে বড় সংস্থা। আমার যেটা প্রাথমিকভাবে মনে হয়, এই সমস্ত চরিত্রের মধ্যে সিবিআই সব থেকে বেশি এর মধ্যে এইটার মধ্যে বিতর্কিত হয়ে উঠলো, যে সিবিআই মতো সংস্থা তারা এমন কিছু ঘটনা ঘটলো, এমন কিছু কাজ করলো, যাতে মনে হলো তারা অনেকটা পৌঁছে গেছে কাছে, এবং তারা সব থেকে ইম্পর্টেন্ট, তারা টালা থানার ওসিকে গ্রেপ্তার করার বিষয়টা। হ্যাঁ, তো সেইটা একটা আমার মনে হয় সব থেকে বেশি এর মধ্যে লজ্জাজনক ভূমিকা যদি কারোর হয় এখনো পর্যন্ত, তাহলে 1 নম্বরে থাকবে সিবিআই। এবং এর মধ্যে সব থেকে বেশি যদি সিবিআই এর ঘটনা, তাদের বক্তব্য যদি ভুল হয়ে থাকে, তারা 90 দিনে কিছু পেল না, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যে মানুষটি
হলেন, আমি এখনই পর্যন্ত বলছি, যেহেতু আমাদের দেশের আইনটা বলে যে যতক্ষণ তার সাজা না হচ্ছে, প্রমাণ না হচ্ছে তিনি বেকসুর, তারা সব থেকে যে মানুষটার ক্ষতি হলো সেটা হচ্ছে অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি। আমার এটা আপনার কি মনে হয়? খুবই খারাপ হলো, কারণ এমনি যে বেসিক্যালি আমি শুনেছি অভিজিৎ মণ্ডল সম্পর্কে, কিন্তু ব্যক্তিগতভাবে তার সম্পর্কে অনেকে, তিনি দুর্নীতিগ্রস্ত কিনা কিনা আমি জানি না, অন্য বিষয় ছেড়ে দিই, কিন্তু এই কেসে তাকে একদম ভিলেন বানানো হলো, কিন্তু তারপরে তাকে কিছু দিতে পারলো না। এবং তার সম্পর্কেও জানি যে তার এলাকার মানুষ পর্যন্ত আলাদাভাবে বলেছে তার কাছে অনেক বিভিন্ন ভাবে উপকৃত হন, এটা বলেছে। এখন আমাদের দেশের একটা সমস্যা আছে, একটা সমস্যা হয়েছে আরো, যে সেই সমস্যাটা এখানে অন্য জায়গায় আমেরিকা হয় না, ফুল প্রুফ এভিডেন্স ছাড়া ওখানে চট করে কাউকে গ্রেপ্তার করা হয় এইরকম ভাবে হয় না। আমাদের দেশে তো এটা হয়, যার জন্য এই কাণ্ডটা ঘটেছে। প্রথমেই গ্রেপ্তার করাটা প্রথমত উচিত হয়নি। তবে একটা বলতে পারি, দেখো সামগ্রিক ভাবে যদি বলো, তাহলে কিন্তু একটা যেমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, একটা নিষ্ঠুর ঘটনা ঘটেছে, মানে কি বলবো, হৃদয় বিদারক বলতে যা বোঝায়, যে ঘটনাটি ঘটলো, যে মেয়েটি চলে যেতে হলো, এইরকম ভাবে চলে যেতে হলো, কিন্তু তারপরেও এই মেয়েটির মৃত্যু কিন্তু এই সমাজকে অনেক কিছু দিয়ে গেল। আমি বলছি, এইটা বলে শেষ করতে চাই, দিয়ে গেল। কি দিয়ে গেল জানো? একটা দিয়ে গেল যে সরকার পক্ষের এই ঔদাসীন্য এবং নিষ্প্রিয়তা এবং এই যে দাদাগিরি যাকে বলা হয়, আমি যা ইচ্ছে তাই করতে পারি, এটা অনেকটা নেমে গেল। এটা বিরাট একটা, এর ভবিষ্যতে মনে রাখতে হবে, সরকারকে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে যে এই কাজ করা চলবে না, হতে দেওয়া যাবে না। 1 নম্বর। 2 নম্বর, মানে এইটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কথা, এটা সিবিআই বা যে কোনো এজেন্সিকে অন্তত মনে করালো যে তারাও মুচিয়ে খেলার দরকার নেই, যেটা সত্য সেখানে যদি নিজেদের কাজটা ঠিকঠাক রাখে তাহলে তাদের পক্ষেও ভালো হবে এবং মানুষের পক্ষেও ভালো হবে। এই কাজটা কিন্তু হলো, এটা কাজটা হতো না এটা ছাড়া, এটা আমার মনে হয়। অনেক ধন্যবাদ গৌতম দা, একটা সুন্দর আলোচনা আজকে আপনি উপহার দিলেন। আপনারা যারা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখলেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত, সুচিন্তিত মতামত অবশ্যই লিখবেন, কারণ এটা একটা এমন বিষয় তাতে প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত আছে। আপনি গৌতম দার সঙ্গে একমত হতে পারেন, নাও হতে পারেন। আপনার মতামত আপনারা পরিষ্কার করে লিখুন, তাতে আমরা কিন্তু সেই মতামতগুলো অবশ্যই পড়ি এবং সেগুলো অবশ্যই আরও লোক পড়বেন। অতএব এটা আমরা চাই যে আপনারা বেশি বেশি করে কমেন্ট বক্সে এসে লিখুন, এবং সেই সঙ্গে একটা আবেদন থাকবে, যেটা হচ্ছে যে আপনাদের এরকম অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা এবং সেই সঙ্গে গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে নমস্কার।